প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্ট ইংলিশ 24 এর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও লেসনে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব স্পিচ, যেটি বেশিরভাগ শিক্ষার্থীর কাছে ন্যারেশন হিসেবে পরিচিত। আই হোপ লেসনটি সবার কাছে অনেক ভালো লাগবে। সো লেটস স্টার্ট। ইন্ট্রোডাকশন টু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। আমি ইতিমধ্যে বলেছি স্পিচ কথাটি বেশিরভাগ শিক্ষার্থীর কাছেই ন্যারেশন হিসেবে পরিচিত। তো আমরা প্রথমে জেনে নিব ন্যারেশন আসলে কি কাজে লাগবে, অর্থাৎ ফাংশন অফ স্পিচ। Narration or speech tells us how to convey someone's message or saying directly and indirectly. কারো কোনো মেসেজ বা বার্তা অন্য কারো কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপস্থাপন করার জন্য আমরা এই স্পিচ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ডিরেক্ট সেন্টেন্স, কামাল সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে আমরা দেখব কামাল সেড আই হ্যাভ ডান মাই ডিউটি ক্যান বি টোল্ড indirectly as Kamal said that he had done his duty. In this example, the helping verb have changed into had. Similarly, many other changes are made for various tenses according to the rules of direct and indirect narration or speech. আমরা ইতোমধ্যে বিষয়টি সবাই জানি। narration or speech কি? The art of reporting the words of a speaker is called narration. There are two main ways of reporting the words of a speaker, that is direct narration or direct speech, and indirect narration or indirect speech. What is direct speech? Direct speech কি আমরা প্রথমে সেটা জেনে নিব। The speech quoted in the exact words of the speaker is a direct speech or direct narration. It is always written within inverted commas. যদি কোনো বক্তার উক্তি অবিকল তার নিজস্ব কথায় উদ্ধৃত করা হয় তাকে ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ বলে। ফর এক্সাম্পল, দ্য বয় সেজ আই এম গোয়িং টু স্কুল। অন দ্য আদার হ্যান্ড, indirect speech কি? The speech reported in narrative form without quoting the exact words of the speaker is an indirect speech or indirect narration. অর্থাৎ যখন বক্তার উক্তি কোনো বর্ণনাকারী তার নিজের ভাষায় প্রকাশ করে তাকে পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট ন্যারেশন অর ইনডিরেক্ট স্পিচ বলে। দ্য বয় সেজ দ্যাট হি ইজ গোয়িং টু স্কুল। এখানেই আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি। প্রথম সেন্টেন্সে অর্থাৎ ডিরেক্ট স্পিচে বলা হয়েছিল এক্সাম্পলটা এমন, দ্য বয় সেজ আই অ্যাম গোয়িং টু স্কুল, আর এখানে সেটা পরিবর্তন হয়েছে দ্য বয় সেজ দ্যাট হি ইজ গোয়িং টু স্কুল। এখানে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের খুব চমৎকার একটি এক্সাম্পল দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স লেখা রয়েছে আই উইল বাই আ ল্যাপটপ ফর ইউ। এখানে আসল বিষয়টা হচ্ছে বাবা ছেলেকে বলছে আই উইল বাই আ ল্যাপটপ ফর ইউ। সেই কথাটা ছেলে দেখো বন্ধুদের মাঝে কিভাবে বলছে। ছেলে বলছে মাই ড্যাড সেড হি উড বাই আ ল্যাপটপ ফর মি। এখানে পরিবর্তনগুলো কি? পরিবর্তন হয়েছে, বাবা তার নিজের ভাষায় বলেছিল আমি তোমাকে একটি ল্যাপটপ কিনে দিব, এটা ডিরেক্ট স্পিচ ছিল। এবং ছেলে সেই কথাগুলোকেই বলেছে যে তার বাবা তাকে বলেছে যে তিনি তাকে একটা ল্যাপটপ কিনে দিবেন। অর্থাৎ ভাষাটা একই রয়েছে কিন্তু ওয়ার্ডগুলোতে বিভিন্ন ধরনের পরিবর্তন রয়েছে। তো আমাদের স্পিচ পরিবর্তনের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো অবশ্যই জানতে হবে। তার আগে আমরা একটু জেনে নিব, একটি ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। একটি অংশ ইনভার্টেড কমার ভেতরে থাকে এবং আরেকটি অংশ ইনভার্টেড কমার বাইরে থাকে। ইনভার্টেড কমায়ের ভেতরের যে অংশ সেই অংশের নাম রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশের নাম রিপোর্টিং স্পিচ। অর্থাৎ আমরা বলতে পারি একটা ডিরেক্ট স্পিচের দুটো অংশ, একটি অংশ রিপোর্টিং স্পিচ এবং আরেকটি অংশ রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে সেটাকে রিপোর্টিং স্পিচ বলা হয় এবং ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকে সেটিকে রিপোর্টেড স্পিচ বলা হয়। রিপোর্টিং স্পিচের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। রিপোর্টিং স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রিপোর্টিং ভার্ব।
এখানে আমরা একটু চিনে নেওয়ার চেষ্টা করছি। হি সেড আই উইল রাইট আ বুক। আমরা দেখতে পাচ্ছি এই স্পিচটার মধ্যে দুটো অংশ রয়েছে। একটি অংশ হি সেড যেটি ইনভার্টেড কমার বাইরে রয়েছে এবং আরেকটি অংশ আই উইল রাইট আ বুক যেটি ইনভার্টেড কমার ভেতরে রয়েছে এবং চিহ্নিত করা হয়েছে সেভাবেই। বাইরের যে অংশটা হি সেড এটিকে আমরা চিনব রিপোর্টিং স্পিচ হিসাবে এবং আই উইল রাইট আ বুক এই অংশটি ইনভার্টেড কমার ভেতরে রয়েছে, এটিকে আমরা চিনব রিপোর্টেড স্পিচ হিসাবে। তো রিপোর্টিং স্পিচের মধ্যে এই যে সেড যে ভার্বটি রয়েছে এই ভার্বটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং স্পিচ। নোটিস দ্য ফলোইং সেন্টেন্স কেয়ারফুলি। এখানে একটি সেন্টেন্স রয়েছে দ্য বয় সেড আই এম গোয়িং টু স্কুল নাও। এটাকে আমরা একটু চিনে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এখানে দ্য বয় সেড এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে দ্য বয় সেড অ্যান্ড রিপোর্টেড স্পিচ হচ্ছে আই এম গোয়িং টু স্কুল। রিপোর্টিং ভার্ব কোনটি? রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। তাহলে আমরা একটি ডিরেক্ট স্পিচ থেকে এই অংশগুলোকে চিনে নিলাম খুব সহজেই। এবার আমরা চলে যাচ্ছি আরো একটু সামনের দিকে, যেখানে আমরা শিখব হাউ টু চেঞ্জ ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস লেসন। একটা ডিরেক্ট স্পিচকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যদি কোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে চাই, এক্ষেত্রে আমাদের তিন ধরনের চেঞ্জ সম্পর্কে অবশ্যই জানতে হবে। সেই তিন ধরনের চেঞ্জ কি সেগুলো আমরা এবার দেখব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। নাম্বার 1, চেঞ্জ অফ টেন্সেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টেন্স পরিবর্তন। এখানে আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি, হি সেজ আই অ্যাম ইল। বিষয়গুলো একটু খেয়াল করি। হি সেজ, সেজ হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব, আই অ্যাম ইল এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং এখানে একটি নোট দেয়া আছে, নোটগুলো আমরা একটু খেয়াল করি। বলা হয়েছে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দ্য টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড। অর্থাৎ আমাদেরকে অবশ্যই রিপোর্টিং ভার্বের বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখতে হবে। রিপোর্টিং ভার্ব সম্পর্কে বলা হয়েছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট রয়েছে, সে কারণে উত্তর করার সময় she says that she is ill, অর্থাৎ এখানে সেন্টেন্সটা ছিল I am ill, it is present indefinite tense, এবং যখন আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করলাম সেক্ষেত্রেও উত্তরটা রয়েছে she is ill, অর্থাৎ টেন্সটা একই রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, অর্থাৎ টেন্সটা পরিবর্তন হয়নি। এই পরিবর্তন কেন হয়নি তার কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ছিল। অর্থাৎ এখান থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেল যে পরিবর্তনটা তাহলে কখন হয়। যেহেতু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের মধ্যে প্রেজেন্ট এবং ফিউচারের ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় না, তাহলে টেন্স পরিবর্তন হয় কখন? ইটস ক্লিয়ার। এটা হচ্ছে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রেই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হতে পারে। আমরা এই জায়গায় আরো একটি एग्जांपल শিখে একটু ক্লিয়ার করে নেই। হি সেজ আই অ্যাম ভেরি হ্যাপি, ইনডিরেক্ট হচ্ছে হি সেজ দ্যাট হি ইজ ভেরি হ্যাপি, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ছিল, সে কারণে রিপোর্টেড স্পিচের টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে গিয়েছে। If the reporting verb is in the past tense, the verb in the reported speech is changed into the corresponding past form. শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি আমাদের খুব মনোযোগ সহকারে শিখতে হবে যে আমরা প্রথমত শিখেছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হলেই কেবলমাত্র আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করব, বাট সেই পরিবর্তনটা কিভাবে হবে সেটা আমরা একটু জেনে নেই। তাহলে আমাদের শর্তটা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলেই কেবল রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। অর্থাৎ এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটি সেটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনিট হবে। ইন দ্য সেম ওয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস becomes past continuous, present perfect becomes past perfect,
present perfect continuous becomes past perfect continuous, past indefinite becomes past perfect, and past continuous becomes past perfect continuous। খুব সহজে আমরা মনে রাখতে চাইলে বলতে পারি যে যখন এটা প্রেজেন্ট ছিল তখনই এটা পাস্ট হয়ে যাচ্ছে, আর যখন এটা পাস্ট ছিল তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাস এই কয়েকটি টেন্সেরই পরিবর্তন হবে। এটি আমরা অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা আরো একটু বিষয় শিখব, সেটি হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অফ মডাল অক্সিলিয়ারিজ। কিছু মডাল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে যেগুলোর পরিবর্তন সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিব। দ্যাট ইজ উইল। উইল থাকলে সেটি পরিবর্তন হয়ে উড হবে, ক্যান থাকলে সেটা পরিবর্তন হয়ে কুড হবে, মে থাকলে সেটা পরিবর্তন হয়ে মাইট হবে। এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা জায়গায় পরের যে ভার্বটা রয়েছে মডালটা, সেটা হচ্ছে মাস্ট। এই মাস্টকে ব্যবহার করার জন্য বেশ কিছু অপশন রয়েছে, যে বিষয়টা আমাদের অত্যন্ত কেয়ারফুলি জানতে হবে। অর্থাৎ মাস্ট দিয়ে যদি মোরাল রেসপন্সিবিলিটি বোঝায়, মোরাল রেসপন্সিবিলিটি মানে হচ্ছে যে যেটা আমরা পালন করতে চিরদিনই বাধ্য থাকবো বা চিরকালীন বাধ্যবাধকতা আমরা বলতে পারি। যেমন উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এই যে মা বাবাকে রেসপেক্ট করা, এটা হচ্ছে আমাদের মোরাল রেসপন্সিবিলিটি। মোরাল রেসপন্সিবিলিটি যদি বোঝায় সেক্ষেত্রে মাস্ট পরিবর্তন হবে না। অন দ্য আদার হ্যান্ড মাস্ট দিয়ে যদি প্রেজেন্ট কম্পালশন অর প্রেজেন্ট অব্লিগেশন, বর্তমান সময়ের কোনো বাধ্যবাধকতা বোঝায়, সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে হবে। আবার মাস্ট দিয়ে যদি ফিউচার অব্লিগেশন অর ফিউচার কম্পালশন বোঝায়, ভবিষ্যৎকালীন বাধ্যবাধকতা, অর্থাৎ ভবিষ্যতে আমি কোনো কিছু করতে বাধ্য হব, এমনটা যদি বোঝায়, সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা উড হ্যাভ টু ব্যবহার করব। তো আমাদেরকে যা বুঝতে হবে সেটা হচ্ছে মাস্ট কখনো অপরিবর্তিত থাকে, কখনো মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করতে হয়, আবার কখনো মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু ব্যবহার করতে হয়। সেন্টেন্স এবং সিচুয়েশন বুঝে আমাদেরকে এই চেঞ্জগুলো করতে হবে। আমরা এবার চলে যাচ্ছি 2 নম্বর চেঞ্জ। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে চেঞ্জ অফ পারসন। পারসন পরিবর্তনের বিষয়টা আমাদেরকে জানতে হবে, আমরা কিভাবে পারসন পরিবর্তন করতে পারি। এখানে বলা হয়েছে পার্সোনাল প্রোনাউন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু সান ফর্মুলা, SON সান ফর্মুলা। এটা আসলে কিছুই না, শুধুমাত্র মনে রাখার জন্য একটা স্পেশাল টেকনিক। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কোনো ফার্স্ট পারসন থাকে, সেটি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পারসন থাকলে সেটি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। এই অর্থে ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট অ্যান্ড থার্ড পারসন নো চেঞ্জ, এটাকে জাস্ট মিল করে সান বলা হয়েছে। এটা একটা কৌশল যেটা আমরা মনে রাখলে পারসন পরিবর্তনটা অনেক সহজেই আমরা মনে রাখতে পারবো। তারপরেও আমি আবার বলে দিচ্ছি, ফার্স্ট পারসন চেঞ্জেস উইথ দ্য সাবজেক্ট, সেকেন্ড পারসন চেঞ্জেস উইথ দ্য অবজেক্ট অ্যান্ড থার্ড পারসন রিমেইনস আনচেঞ্জড। অর্থাৎ থার্ড পারসন পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হয় হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। তো আমরা টেন্স পরিবর্তন এবং পারসন পরিবর্তন সম্পর্কে জানলাম। এবার আমাদের তৃতীয় যে পরিবর্তনটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে চেঞ্জেস অফ টাইম অ্যান্ড প্লেসেস। কিছু টাইম অ্যান্ড প্লেসেস এখানে থাকবে, যেগুলোর পরিবর্তন সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস নিয়ারনেস আর অফেন চেঞ্জড ইনটু দ্য ওয়ার্ডস এক্সপ্রেসিং রিমোটনেস। অর্থাৎ নিকট সূচক ওয়ার্ড সমূহকে দূরত্ব সূচক ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। এখানে আমরা একটু খেয়াল করি, নাও চেঞ্জেস ইনটু দেন। নাও অর্থ এখন, সেটা পরিবর্তন হয়ে হয় তখন, অর্থাৎ একটু দূরে চলে যায়। ইয়েস্টারডে চেঞ্জেস দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে তার পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়। টুডে থাকলে তার পরিবর্তে দ্যাট ডে লিখতে হবে। টুমরো থাকলে তার পরিবর্তে দ্য নেক্সট ডে লিখতে হবে। লাস্ট মান্থ থাকলে তার পরিবর্তে দ্য প্রিভিয়াস মান্থ লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আরো একটি বিষয় অ্যাড করতে চাই। লাস্টের সাথে যদি অন্য কোনো সময়ও থাকে সেক্ষেত্রেও দ্য প্রিভিয়াস হবে। যেমন যদি লাস্ট মান্থ, তো এখানে আমরা পাচ্ছি যদি লাস্ট নাইটও হয় তাহলে দ্য প্রিভিয়াস নাইট হবে। লাস্ট উইক যদি হয় দ্য প্রিভিয়াস উইক হবে। লাস্ট ইয়ার যদি হয় তাহলেও সেক্ষেত্রে দ্য প্রিভিয়াস
ইয়ার হবে। এভাবে লাস্টের সাথে যে টাইমটাই থাকুক না কেন আমরা দ্য প্রিভিয়াস লিখে তার সাথে ওই টাইমটাকে ব্যবহার করতে পারবো। এগো থাকলে তার পরিবর্তে বিফোর হয়। আমরা এবার দেখব কয়েকটি প্রোনাউন, দুটি প্রোনাউন রয়েছে এখানে, যার একটি হচ্ছে দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়, দিস পরিবর্তন হয়ে দোজ হয়, এবং আরেকটি হচ্ছে প্লেস বোঝাচ্ছে, হেয়ার পরিবর্তন হয়ে দেয়ার হয়। তো আমরা তিনটি পরিবর্তন জানলাম, যার একটি হচ্ছে নাম্বার 1 চেঞ্জ অফ টেন্স, নাম্বার 2 চেঞ্জ অফ পারসন, নাম্বার 3 চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস। এই পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকলেই আমরা স্পিচ বা ন্যারেশন কোনো প্রকার ঝামেলা ছাড়াই শিখতে পারবো। তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্পিচগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে। তোমরা আশা করি সাথেই থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটার দিকে আমরা খেয়াল করব। রিপোর্টিং ভার্ব সাধারণত সে এই ভার্বটা থাকে, সেড, যেভাবে ফর্মটা অন্যরকম থাকতে পারে। তো সে এর পরে যদি টু থাকে তো আমরা খেয়াল করব সে টু, অর্থাৎ সে টু যদি থাকে তাহলে আমরা লিখব টেল। সেইড এর পরে যদি টু থাকে অর্থাৎ সেইড টু, সেক্ষেত্রে আমরা লিখব টোল্ড। আর যদি সেজ টু থাকে তাহলে লিখব টেলস। সে, সেজ বা সেইড এর পরে টু না থাকলে কোনো পরিবর্তন হবে না। সেকেন্ড অপশন হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিয়ে তার পরিবর্তে দ্যাট লিখতে হবে। বাস এটুকুই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স শেখার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমরা একটি এক্সাম্পল খেয়াল করি। ডিরেক্ট স্পিচে দেয়া আছে মামুন সেড I lived many years in ঢাকা। এটিকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলোর মধ্যে প্রথমত আমরা দেখব মামুন সেড, অর্থাৎ এখানে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেই রিপোর্টিং ভার্বটা পাস্ট, এবং আমরা আগেই শিখেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। তাহলে এখান থেকে আমরা রিপোর্টিং ভার্ব দেখেই ডিসিশনটা নিয়ে নিতে পারি যে হ্যাঁ, আমাদের যে রিপোর্টেড স্পিচ রয়েছে সেটির টেন্স পরিবর্তন হবে। ওকে, তো মামুন সেড, আর সেড এর পরে যেহেতু কোনো টু নেই সেহেতু আমরা এটাকে টোল্ড লিখবো না। আমরা যখন এটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন উত্তরটা কিভাবে হবে? মামুন সেড এর জায়গায় সেইডই হবে। তারপরে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা একটা দ্যাট যুক্ত করব, মামুন সেড দ্যাট। এবার দ্যাট যুক্ত করার পরে আমরা যখন ডিরেক্ট স্পিচ অংশে চলে আসলাম তখন প্রথমেই আমরা মুখোমুখি হব একটা সাবজেক্টের, যেটা রয়েছে আই, এবং আইটা হচ্ছে ফার্স্ট পারসন। আমরা শিখেছিলাম ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এই আইটা যেহেতু ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ মাসুম ছিল থার্ড পারসন, যে কারণে তার প্রোনাউন হিসেবে এখানে হি বসে গেল। তাহলে আই পরিবর্তন হয়ে হলো হি। এবার খেয়াল করো লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা শিখেছি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হবে। তো এই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করার জন্য আমরা সাবজেক্টের পরে অবশ্যই একটা হ্যাড ব্যবহার করব, তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা এখানে দেয়াই আছে, আর কোনো সমস্যা এখানে নেই। lived many years in ঢাকা। সো ইনডিরেক্ট স্পিচটা আমরা যেটা পাচ্ছি, মামুন said that he had lived many years in ঢাকা। আমরা আরেকটা एग्जांपल দেখি, মিনা said to me I will do my homework। খেয়াল করো মিনা said to me অর্থাৎ রিপোর্টিং ভার্বটা এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট, সুতরাং আমরা ডিসিশন নিতে পারি আমাদের পরবর্তী যে অংশটা রয়েছে অর্থাৎ ডিরেক্ট স্পিচটা রয়েছে সেটার টেন্স পরিবর্তন হবে। আমরা এই সিদ্ধান্তটা নিলাম। মিনা said to me, তাহলে said to এর পরিবর্তে হবে told, যেমনটা আমরা উপরে শিখেছি said to এর পরিবর্তে told। তাহলে আমরা লিখতে পারি মিনা told me। এবার আমরা ইনভার্টেড কমাটা তুলে দেই, এখানে একটা দ্যাট যুক্ত করি, মিনা told me that। এবার আমরা পারসন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট ছিল হচ্ছে মিনা, এখন মিনা এর প্রোনাউন হিসেবে আমরা শি ব্যবহার করব। তাহলে মিনা told me that she, উইল এর পরিবর্তে উড হয়, সেটা আমরা শিখেছি, উড do her homework। তো কমপ্লিট সেন্টেন্সটা হচ্ছে মিনা told me that she would do her homework। আই হোপ এতটুকু পর্যন্ত তোমাদের কাছে বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স করা পর্যন্ত স্পিচ পরিবর্তনের জন্য যতটুকু কৌশল আমাদের জানতে হয় ততটুকু আমাদের জানা হয়ে গেছে। এবার বাকি যে সেন্টেন্সগুলো আমরা শিখব সেগুলোর ক্ষেত্রে আমাদের মোটেই কোনো কষ্ট
হবে না। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই চেঞ্জ করা শিখেছি। এবার দেখব ইন্টারোগেটিভটাকে কিভাবে করতে হয়। লেটস সি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটা বিষয় আমরা একটু জেনে নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কি কি পরিবর্তন সম্পর্কে জানতে হবে। নিডফুল চেঞ্জেস গুলো হচ্ছে চেঞ্জ রিপোর্টিং ভার্ব সেড ইনটু আস্কড, অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যেটা সেড থাকে সেটার পরিবর্তে আমরা আস্কড অথবা ইনকোয়ার্ড অফ লিখব। তারপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি দ্যাট হবে, কিন্তু এখানে একটু পরিবর্তন রয়েছে। দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা শিখব আস্ক অর ইনকোয়ার্ড অফ। ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দুটো অপশন, খুব মনোযোগ দাও এই জায়গাটায়, দুটি অপশন রয়েছে যার একটা হচ্ছে ইফ এবং আরেকটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা ওই ডব্লিউএইচ ওয়ার্ডটিকেই লিখব। আর স্পিচটি যদি কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ লিখব। ইজ ইট ক্লিয়ার? আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচ যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে লিখব ইফ, এবং রিপোর্টেড স্পিচ যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা ওই ডব্লিউএইচ ওয়ার্ডটিকেই সেখানে ব্যবহার করব, সেখানে আর ইফ ব্যবহার করব না। একটা নোট রয়েছে, স্পেশাল নোট, when an interrogative direct speech is changed into indirect it becomes an assertive sentence। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ সেন্টেন্সটি আর ইন্টারোগেটিভ থাকবে না, সেটি হয়ে যাবে অ্যাসার্টিভ। আমরা এক্সাম্পলটা দেখি, he said to me what do you want। তাহলে এখানে আমাদের যা লক্ষ্য করতে হবে, he said to me এটাকে চেঞ্জ করে আমরা শিখেছিলাম said থাকলে সেটি, অর্থাৎ রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করে আস্কড লিখতে হবে। তাহলে he said to me এটাকে আমরা লিখলাম he asked me, he asked me। তারপরে বলা হয়েছিল যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা ওই WH ওয়ার্ডটিকেই লিখব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিচটি ওয়ার্ড দিয়েছিল তাহলে এখানে ওয়ার্ড লেখা হলো। এবার একটু খেয়াল করো বন্ধুরা, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচটি ছিল কিন্তু ইন্টারোগেটিভ, এবং আমরা যখন এটাকে ইনডিরেক্ট করব তখন এটা হয়ে যাবে অ্যাসার্টিভ। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা করতে হয় সেটা হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে ডু ছিল অক্সিলিয়ারি ভার্ব এবং সেই ডুটা ছিল সাবজেক্টের আগে, ডু ইউ। এবার আমরা ইনডিরেক্ট স্পিচ যখন করব এবং ইনডিরেক্ট স্পিচটি হয়ে যাবে অ্যাসার্টিভ, সেহেতু আমাদের যদি অক্সিলিয়ারি ভার্বটাকে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব, বাট এই সেন্টেন্সে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। he asked me what, তারপরে what লেখার পরে আমরা সাবজেক্টটাকে নিয়ে এসেছি এবং সাবজেক্টের পরে আমরা ভার্বটাকে ব্যবহার করলাম। অর্থাৎ খেয়াল করো, what do you want এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা পরিবর্তন হয়ে হলো পাস্ট ইনডেফিনিট। আমরা এমনটাই কিন্তু শিখেছিলাম। another example, মামুন said to me did you go to school yesterday। আমরা যদি এই সেন্টেন্সটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে said to রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট রয়েছে, তো আমরা লিখব হচ্ছে মামুন asked me। তারপরে খেয়াল করো did you go to school yesterday এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, যখন এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে তখন আমরা if লিখব, if। এবার আর WH ওয়ার্ড নেই, সুতরাং আমরা লিখলাম if লেখার পরে আমরা নিয়ে আসবো সাবজেক্টে, বাক্যের সাবজেক্ট হিসেবে এখানে ইউ ছিল সেকেন্ড পারসন। খেয়াল করো সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হবে, আমরা সেটা শিখেছি। তাহলে অবজেক্ট ছিল হচ্ছে মি, অর্থাৎ এই ইউটা পরিবর্তন হয়ে মি এবং তার সাবজেক্ট হিসেবে আই ব্যবহৃত হয়েছে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আমরা সেটা শিখেছি। তাহলে ইফ আই এবং ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে হয় পাস্ট পারফেক্ট। দেখো সেন্টেন্সটা আমরা পাস্ট পারফেক্টে পরিবর্তন করেছি। ইফ আই হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, আমরা এটাও শিখেছিলাম ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। ওকে, আমরা এ পর্যন্ত শিখলাম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের আজকের ভিডিও লেসনটি আসলে এ পর্যন্তই। আই হোপ সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে স্পিচের বাকি অংশটি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।